শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিতর্কের মধ্যে দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন। এখন চলছে ভোট গণনা। অনিয়মের অভিযোগে নির্বাচন বর্জন করেছে ছাত্র দলের প্যানেল। বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরামও বলেছে ভোট সুষ্ঠু হয়নি। আর ছাত্র শিবির বলেছে পরাজয় জেনেই সরে গেছে ছাত্রদল। গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ, নির্বাহী আদেশ ইত্যাদির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিভিন্ন দলের সঙ্গে আজ বৈঠক শেষে কমিশন জানায় সংবিধান সংশ্লিষ্ট নয়, কিন্তু আদেশ ও বিধির মাধ্যমে করা সম্ভব। এমন বিষয়গুলো সরকার চাইলে এখনই বাস্তবায়ন করতে পারবে। সংসদীয় আসন নিয়ে বাগেরহাট এবং ফরিদপুরে বিরোধের সমাধান হয়নি। আজও বাগেরহাটের সড়ক অবরোধ এবং হরতাল পালন করে এলাকাবাসী। এতে মোংলা বন্দরে স্থবিরতা দেখা দেয়। ফরিদপুরে সড়ক অবরোধের পাশাপাশি আজ রেলপথও বন্ধ করে দেয় স্থানীয়রা। এতে চরম ভোগান্তি পোহান যাত্রীরা। এবার বিস্তারিত। দিনভর নানা বিতর্ক এবং শেষ বেলায় হঠাৎ উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো জাকসু নির্বাচন। শেষ বেলায় এসে কারচুপির অভিযোগে ভোট বর্জন করেছে ছাত্র দলের প্যানেল। অব্যবস্থাপনার অভিযোগে নির্বাচনী দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিএনপিপন্থী শিক্ষকরাও। বেশিরভাগ প্রার্থীর অভিযোগ ছিল নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে। ছাত্রদল সমর্থিত প্যানেলের ভোট বর্জন আর কয়েকটি কেন্দ্রে বেশ কিছু অনিয়মের অভিযোগ এবং অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনের ভোট গ্রহণ। জামায়াতের প্রতিষ্ঠানের সরবরাহ করা ব্যালট পেপার, মেশিনে ভোট নেওয়া ও গণনার ব্যবস্থা, কেন্দ্রে পোলিং এজেন্ট ঢুকতে না দেয়া, প্রার্থীদের কেন্দ্র পরিদর্শন করতে না দেয়া, জাল ভোট সহ আরও কয়েকটি কারণ উল্লেখ করে বিকেল ৪টার দিকে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেল। ভোট সুষ্ঠু হয়নি বলে অভিযোগ বামপন্থী শিক্ষার্থীদের প্যানেল সম্প্রীতির ঐক্য ফোরামেরও। আমরা দাবি করেছিলাম জামাত নেতার ছাপানো ব্যালট বাদ দিয়ে নির্বাচন করতে। ভিসি ও রিটার্নিং অফিসার আমাদের দাবি মানেন নাই। তারা যে কারণে জামাত নেতার সাপ্লাই করা ওএমআর মেশিনে ভোট গণনা বন্ধ করেছে, সেই একই কারণে জামাতের সাপ্লাই করা ব্যালটে ফেয়ার ইলেকশন হচ্ছে না। এসবের প্রতিবাদে আমরা নির্বাচন বর্জন করতে বাধ্য হচ্ছি। এসবের প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায় শিবির সমর্থিত প্যানেল। এমন কোনো কারণ হয় নাই যে আসলে নির্বাচন বর্জন করতে হবে। তো তারা নির্বাচন বর্জন করেছে, আসলে এটার একমাত্র কারণ তারা হচ্ছে শিক্ষার্থীদের ম্যান্ডেট পাচ্ছে না। শিক্ষার্থীদের সমর্থন না থাকার কারণে নিশ্চিত পরাজয়ের হয়ে যাবে সেটা বুঝে তারা আসলে নির্বাচন বয়কট করেছে। ভোট গ্রহণ শুরু হওয়ার ৩ ঘন্টা পর 11টার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে ছাত্রদলের ভিপি প্রার্থীর প্রবেশকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। ভোট বন্ধ থাকে 1 ঘন্টারও বেশি সময়। যে আমাদের ভোটের দেওয়ার জন্য যে কালিটা আছে সেটাতে সমস্যা হয়েছে এবং সেটা সমাধান করার চেষ্টা চলছে। তার মধ্যে ভেতরে আরও অনেক কি হচ্ছে না হচ্ছে সেটা সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারিনি। তার মধ্যে হঠাৎ করে দেখি যে হচ্ছে বাইরে থেকে একদল মানুষ এসে আমাদের ভোট কেন্দ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে প্রশ্ন হচ্ছে তারা নারী ভোটার না, তারা আমাদের প্রশাসনও না। তো এরকম কোনো ঝামেলা যদি হয় তাহলে অবশ্যই এখানে প্রশাসন দেখবে। আমরা চাইছি যে এখানে একটা হট্টগোল না হোক। যদি আমাদের ভুল হয়ে থাকে তাহলে আমরা দুঃখিত। আসলে আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। অবশ্য নির্বাচন কমিশন জানায় নির্বাচন সুষ্ঠু পরিবেশে হয়েছে, যদিও অমোচনীয় কালি ব্যবহার নিয়ে জটিলতায় বন্ধ ছিল ভোট গ্রহণ। বিকেল 5টায় শেষ হয়েছে ভোট গ্রহণ, এখন চলছে গণনা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা। দর্শক, জাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার হাসনাইন তানভীর। তানভীর, আপনার কাছে জানতে চাই যে গণনা শেষ হতে আর কত সময় লাগতে পারে? এর সঙ্গে আমাদের জানাবেন যে ভোট বর্জন, নানা অভিযোগ, এসব নিয়ে আর কি কিছু ঘটেছে? কার্যালয় রয়েছে কার্যালয়ের সামনে। আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এই গেট দিয়েই কিন্তু যে একটি হলে যে ভোট গ্রহণ হয়েছে সেই ভোটের ব্যালট বাক্সগুলো কিন্তু এখানে নিয়ে যাওয়া হয়েছে। যে কার্যালয় সেখানে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত 13টি হলের ব্যালট বাক্স যারা কর্মকর্তা রয়েছেন তারা
রিসিভ করেছেন। কিছুক্ষণ আগে আরো দুটি হলের যারা ব্যালট বাক্স রয়েছে ব্যালট বাক্স ভিতরে প্রবেশ করেছে। এই পর্যন্ত যে ফলাফলটা আমি পেয়েছি এর মধ্যে 21 নম্বর হলে যেটা দেখতে পেয়েছি যে 564 জনের মধ্যে কিন্তু ভোট দিয়েছেন 435 জন। সেই কেন্দ্রটিতে 77% ভোট করেছে, সেটি আমরা যেটি প্রাথমিকভাবে জানতে পেরেছি। এছাড়াও শহীদ তাজউদ্দিন আহমেদ হলের ভোটগুলো রয়েছে, তার ফলাফলে কিন্তু দেখা গিয়েছে যে 947 ভোটের মধ্যে 752টি ভোট কাস্ট হয়েছে। এখানে প্রায় 90% ভোট কাস্ট হয়েছে। এছাড়াও ফজিলাতুন নেসা যে হলটি রয়েছে তিনি হলের মেয়েদের হল, সেখানে কিন্তু 803 জন ভোট দিয়েছে। সেখানে প্রায় 60% ভোট এখন পর্যন্ত কাস্ট হয়েছে। প্রাথমিকভাবে এই তিনটি হলের প্রাথমিক আমরা ফলাফল জানতে পেরেছি। এখনো চূড়ান্ত ফলাফলগুলো সকল ব্যালট বাক্স এসে জমা হবে এবং তারপর সেগুলো খুলে গণনা করা হবে এবং তারপরেই কিন্তু চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। যেখানে নির্বাচন কমিশনের কার্যালয় রয়েছে সেখানে একটি জনাকীর্ণ অবস্থান রয়েছে। প্রার্থীরা যেমন রয়েছে সেখানে পোলিং যারা এজেন্ট ছিলেন তারা রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন। তানভীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচনের খবর ফোনে জানালেন সহকর্মী হাসনাইন তানভীর। বৈষম্যহীন ঢাকা বিশ্ববিদ্যালয় গড়তে সব শিক্ষার্থীকে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। সকালে রায়ের বাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ৭১ এবং ২৪ জুলাই শহীদদের গণকবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এ সময় জিএস সহ ডাকসুর নবনির্বাচিত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিজাব নিয়ে ভারতীয় মিডিয়া নিজেদের এজেন্ডা বাস্তবায়নে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন জিএস ফরহাদ। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সনদের বাস্তবায়ন নিয়ে আজ রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে দুটি বিষয়ে মতৈক্য হয়েছে। আরও জানাচ্ছেন নুরুন নাহার ওয়েলি। রাষ্ট্রের মৌলিক সংস্কার নিয়ে গত ৩১ জুলাই রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফার সংলাপ শেষ করে জাতীয় ঐকমত্য কমিশন। ৬টি সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ পর্বের আলোচনায় ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়। চূড়ান্ত জুলাই সনদের প্রথম ভাগে সনদের পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং তৃতীয় ভাগে থাকছে ৭ দফা অঙ্গীকারনামা। তবে এতে থাকছে না বাস্তবায়নের কোনো প্রক্রিয়ার কথা। কিন্তু বাস্তবায়নের এখতিয়ার কমিশনে না থাকলেও রাজনৈতিক দলগুলোর আলোচনার কারণে বাস্তবায়নের উপায় নিয়ে ইতিমধ্যে বিশেষজ্ঞদের সঙ্গে একাধিক বৈঠক করেছে ঐকমত্য কমিশন। এই বিষয়ে দলগুলোর কাছ থেকে লিখিত মতামত নেওয়া হয়েছে, যা নিয়ে আজ দিনভর দলগুলোর সাথে আলোচনা করে কমিশন। সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোটের সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। এখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে হবে আসলে সরকারকে। সরকার এই সংস্কারটাকে কিভাবে দেখে, সরকার তার ম্যান্ডেটকে কিভাবে দেখে, সরকার কি তার ম্যান্ডেট ১০৬ দেখে নাকি উইল অফ পিপলে দেখে, এইটা আসলে সরকারকে সিদ্ধান্তটা নিতে হবে। স্পেশাল কনস্টিটিউশন অর্ডার এবং পরবর্তী গণভোট, তার ভিত্তিতে একটি সুষ্ঠু নির্বাচন যে টাইমলাইন ঘোষণা হয়েছে এর মধ্যে যদি হয় তাহলে জাতি মুক্তি পাবে। যে সমস্ত প্রস্তাবনা আসছে এটা সাধারণভাবে অগ্রহণযোগ্য এবং এটা যৌক্তিক নয়। সুতরাং আমরা একটা জায়গায় আসি যে আমরা একটা ন্যাশনাল কমিটমেন্টে যাই, সেই কমিটমেন্ট অনুসারে আমরা অঙ্গীকারনামা সই করি এবং সেটা পরবর্তী জাতীয় সংসদে গৃহীত হওয়ার জন্য সবাই আমাদের যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করি। বাস্তবায়ন নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো না আসা গেলেও দুটি জায়গায় একমত এসেছে সবাই। মনে হচ্ছে যে আমরা কিছু অ্যাচিভ করিনি, আমার কাছে মনে হচ্ছে আমরা কিন্তু অ্যাচিভ করেছি। কি বিষয়? সুপারিশের যেসব বিষয় সংবিধান সংশ্লিষ্ট নয় সেসব বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করতে পারে। উল্লেখ্য যে সরকারের পক্ষ থেকে এই ধরনের কিছু বিষয় ইতিমধ্যেই অধ্যাদেশ জারি এবং তা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই এক জায়গায় আমরা একমতে আছি। দ্বিতীয় হচ্ছে সুপারিশের যেসব বিষয় সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আদেশ ও বিধি প্রণয়নের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাস্তবায়ন করতে পারে। রোববার আবারও দলগুলোর সাথে বসবে কমিশন। নুরুন নাহার ওয়েলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে 4টি আসন বহাল রাখার দাবিতে আজ দ্বিতীয় দিনের মতো হরতাল করেছেন এলাকাবাসী।
এদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো 2 মহাসড়ক অবরোধের পাশাপাশি আজ রেলপথও বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বাগেরহাটের বিভিন্ন সড়কে সকাল থেকে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে দ্বিতীয় দিনের মতো হরতাল পালন করেন সংসদীয় আসনভাগের বিরোধীরা। জেলার বিভিন্ন সড়কের অন্তত 134টি স্থানে অবস্থান নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয়রা। বাগেরহাটে 1970 সাল থেকে 4টি আসন ছিল, এই 4টি আসনকে কমিয়ে 3টি যে করার তারা যে গেজেট অনুমোদন করেছেন, এটা সর্বাত্মকভাবে তারা অবৈধভাবে করেছে। এটা কোনো আইন কানুন মানা হয়নি, আরপিও মানা হয়নি, কোনো গণশুনানি করা হয়নি। এটা হরতালের কারণে আজও কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। বন্ধ আন্তজেলার যান চলাচলও, আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। ভেঙে ভেঙে যদিও রিক্সা মিক্সা ভ্যান ট্যান দিয়েও যাইতে জনগণে তো কষ্ট, এই কষ্টের তো কোনো শেষ নেই। বাগেরহাটের 9 উপজেলায় দোকানপাট, ব্যাংক, বীমা, ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এদিকে হরতালের কারণে স্থবির হয়ে পড়েছে মংলা সমুদ্র বন্দরের কার্যক্রম। বহির্নগরে জাহাজের পণ্য খালা স্বাভাবিক থাকলেও কন্টেইনার ইয়ার্ডের কার্যক্রম বন্ধ। রাতের অন্ধকারে আমাদের নাগরিকদের অধিকার বিবেচনা না করে আমাদের সংসদীয় আসন একটি কর্তন করে আরেকটি জেলায় বাড়ানো হয়েছে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে আছে সাধারণ মানুষ। আমাদের একটা ঐতিহ্যের বিষয় লড়াই টান দিছে, রক্তের বিষয় টান দিছে, এরা আমরা কখনো দ্বিধা হতে দেই না। সড়কের পাশাপাশি আজ প্রথমবারের মতো রেলপথ অবরোধ করা হয়েছে ফরিদপুরের আলগি ইউনিয়নে। তবে অন্য পথ ঘুরে ট্রেন চলাচল করছে। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দাবি আদায় আন্দোলনের নামে পল্লী বিদ্যুৎ সমিতির যারা ইচ্ছাকৃতভাবে গণছুটিতে থেকে বিদ্যুৎ বিভ্রাটের চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্দোলনকারীদের দাবি দেওয়া বিবেচনা করছে সরকার। কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদানের আহ্বান জানান উপদেষ্টা। তা না হলে বিকল্প লোক নিয়োগ করে সমিতি সচল রাখা হবে। এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা সরকার যাতে গ্রহণ করতে পল্লী বিদ্যুৎ সমিতি কিংবা যাতে এটা গ্রহণ করতে বাধ্য না হয়। ওই জন্য আমরা আশা করি যে তারা অবিলম্বে কাজে যোগদান করবে এবং কোন রকম নাশকতামূলক কাজ, কোন রকম অন্য সহকর্মীকে বাধা দেওয়ার মতো কাজ, এগুলো যদি তারা করেন তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ, নেপালে অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়োগ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। সম্ভাব্য অন্তর্বর্তী নেতা হিসেবে বিক্ষোভকারীদের অগ্রাধিকার তালিকায় আছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালে সহিংস বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন নেতৃত্ব নিয়োগে মতপার্থক্য দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনে বৃহস্পতিবার আবারও জেএনজি বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে দেশটির সেনাবাহিনী। সম্ভাব্য অন্তর্বর্তী নেতা হিসেবে বিক্ষোভকারীদের অগ্রাধিকার তালিকায় আছেন নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। 2016 সালে দেশটির প্রথম নারী হিসেবে তিনি ওই পদে নিয়োগ পেয়েছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, অন্তর্বর্তী নেতা হতে সম্মতি দিয়েছেন কার্কি, তবে সংবিধান সম্মত উপায়ে তার নিয়োগের বিষয়ে আলোচনা চলছে। এদিকে স্পর্শকাতর বিষয় নিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানানোয় প্রধানমন্ত্রিত্ব হারানোর অভিযোগ করেছেন নেপালের সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তার দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উঠলেও তিনি নেপালের সেনাবাহিনীর শিবপুরি ব্যারাকে আছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিমান বাহিনীর বিশেষ ফ্লাইটে বিকাল 4টা 40 ঢাকার কুর্মিটোলা AK খন্দকার ঘাঁটিতে জামাল ভুঁইয়াদের বহনকারী বিমান অবতরণ করেছে। তাদের সঙ্গে একই বিমানে ফিরেছেন ক্রীড়া সাংবাদিকরাও। আমিনা লুসি, মাছরাঙা, নিউজ ডেস্ক। দুর্গম পাহাড়ি অঞ্চলে সুপেয় পানি সুবিধা পাচ্ছেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রেজাবনিপাড়া এবং কারিগর পাড়ার 2টি গ্রামের মোট 117টি পরিবার।
সকালে সোলার প্যানেলের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ বাস্তবায়ন প্রকল্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান গত 29 মার্চ রেজামণিপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শনকালে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছে 3 পুলিশ সদস্য। গেল রাতে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের মীর আক্তার কোম্পানি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এ সময় মহেশখালী থানার এএসআই সেলিম উদ্দিন, কনস্টেবল সোহেল সহ 3 পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। পুলিশ জানায়, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে কয়েকজন ওই এলাকায় অবস্থান নিচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালানোর চেষ্টা করে। এই সময় দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে বলে জানায় পুলিশ। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রাত 8:30টায় হংকংয়ের বিপক্ষে ম্যাচ শুরু করবে টাইগার দল। ম্যাচ এবং দর্শক নিয়ে আরও বিস্তারিত আরব আমিরাতের আবুধাবি থেকে জানাচ্ছেন মাছরাঙ্গা টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক জাবের। আবুধাবির এই জায়েদ স্টেডিয়ামে কিন্তু বাংলাদেশ হংকং এর ম্যাচ, এবং এই ম্যাচ ঘিরে সাধারণ যারা দর্শক, প্রবাসী দর্শক আছে, তাদের মধ্যে একটা উন্মাদনা দেখা গেছে। অবাক করার বিষয় হচ্ছে এই মাঠের দর্শক ধারণ ক্ষমতা 20,000, তার মধ্যে সবগুলো টিকিটই সোল্ড আউট হয়ে গেছে। কয়েকজন খেলা দেখতে এসেও কিন্তু টিকিট না পেয়ে ঘুরে গেছেন। তো মূলত প্রবাসী যারা থাকেন দুবাই, আবুধাবি এবং সংযুক্ত আরব আমিরাতে, তারা বাংলাদেশের প্রতি তাদের যে ভালোবাসা, ক্রিকেটের প্রতি তাদের যে ভালোবাসা, সেই টানেই কিন্তু তারা মাঠে ছুটে এসেছে বাংলাদেশের একটা জয় দেখতে। এই মাঠে যে 11টা উইকেট আছে, 7 নম্বর উইকেটটাই খেলা হবে। সেই উইকেটে মোটামুটি ব্যাটিং সহায়ক একটা উইকেট, সেখানে ব্যাটসম্যানরা ভালো সুবিধা পাবে। বাংলাদেশ দল যদি ব্যাট করে প্রথমের দিকে একটা ভালো স্কোর তুলতে পারে, তাহলে কিন্তু জয় অনেকটা বাংলাদেশের নিশ্চিত হয়ে যাবে। কারণ সন্ধ্যা সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিতর্কের মাঝে শেষ হলো জাকসু ও হল সংসদ নির্বাচন। চলছে ভোট গণনা, ছাত্রদলের বর্জন, পরাজয় জেনেই ভোট বর্জন তাদের, বলছে শিবির। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, বলেছে কমিশন। রোববার দলগুলোর সঙ্গে ফের বৈঠক। সংসদীয় আসন নিয়ে বাগেরহাট এবং ফরিদপুরে বিরোধের সমাধান হয়নি। আজ হরতাল অবরোধে যাত্রীদের ভোগান্তি। এ ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙ্গা সংবাদ। এই দিন এইভাবে।